আসসালামু আলাইকুম। আমি আফসানা কোচি, নানান্দে কলিমি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতেই আছো, নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা যেহেতু প্রতি বিষয় শিক্ষকগণ নিয়মিত ক্লাস দিয়ে যাচ্ছি, আমরা আশা করব তোমরাও নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণী জীববিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নেব। চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। আজকে আমার আলোচনার অধ্যায় হচ্ছে অধ্যায় 4, জীবনী শক্তি। জীবনী শক্তি অধ্যায়টা বেশি বড়ও না, বেশি ছোটও না। আমি বেশ কয়েকটা ভাগে ভাগে অল্প অল্প করে ছোট ছোট টপিকস নিয়ে আলোচনা করে অধ্যায়টা শেষ করব। আমি আশা করব তোমরা আমার সাথে থাকবে এবং সেই অনুযায়ী নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমাদের অধ্যায় 4-এর নাম হচ্ছে গিয়ে জীবনী শক্তি। জীবনী শক্তি সহজ ভাষায় আমরা বুঝি জীবন অর্থ জীবন, এবং শক্তি তো আমরা বুঝি শক্তি বা এনার্জি যেটাকে বলা হয়। অর্থাৎ জীবনী শক্তিকে নিয়ে আলাদা কোনো সংজ্ঞার প্রয়োজন হয় না। যে প্রতিনিয়তই পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করছে, সেই খাদ্য থেকে শক্তি পাচ্ছে, সেই শক্তি কখনো একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করছে, কখনো বা পরিবেশে ফিরিয়ে দিচ্ছে, কখনো বা নিজের প্রয়োজনে শক্তিটা জমা রাখছে। অর্থাৎ একে কোনো আলাদাভাবে সংজ্ঞায়িত করার আমাদের প্রয়োজন হয় না। ডিএনএ এবং আরএনএর একটি গাঠনিক উপাদান হলো অ্যাডিনিন। ডিএনএ এবং আরএনএর একটি গাঠনিক উপাদান হলো অ্যাডিনিন। এটি মূলত একটি নাইট্রোজেন বেস। এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার জড়িত হয়ে অর্থাৎ যুক্ত হয়ে তৈরি করে অ্যাডিনোসিন। আমরা জানলাম ডিএনএ এবং আরএনএর গাঠনিক একটা উপাদান হচ্ছে গিয়ে অ্যাডিনিন, এবং এটি একটি নাইট্রোজেন বেস। এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার জড়িত হয়ে তৈরি করে অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন কখনো একটি বা দুইটি বা তিনটি ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে কখনো কখনো তৈরি করে, আমরা জানি, এএমপি, এডিপি এবং এটিপি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডে চলে যাচ্ছি, আমি ধারাবাহিকভাবে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে লিখে নাও। আমরা প্রথমে পেলাম হচ্ছে গিয়ে ডিএনএ, আরএনএ। আচ্ছা, আমরা ডিএনএ এবং আরএনএ এর পূর্ণরূপ অষ্টম শ্রেণীতে শিখেছি। আমি তোমাদের সুবিধার জন্য আবার লিখে দিব। তাহলে আমি আবার আমার টপিক্সে চলে আসি। সেই টপিক্সটা ছিল হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে গিয়ে অ্যাডেনিন। এই অ্যাডেনিন কখনো আমি লিখে দিচ্ছি, ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে অ্যাডেনিন। এই অ্যাডেনিন মূলত হচ্ছে গিয়ে একটি নাইট্রোজেন বেস। এই অ্যাডেনিন হচ্ছে নাইট্রোজেন বেস। এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, কত কার্বন? 5 কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, রাইবোজ সুগার, রাইবোজ সুগার যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন কখনো কখনো একটি বা দুইটি বা তিনটি ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে তৈরি করে এএমপি, এডিপি অথবা এটিপি। আচ্ছা, এই পূর্ণরূপগুলো আমি তোমাদেরকে লিখে দিব। অর্থাৎ বাহির থেকে শক্তি সংগ্রহ করতে হয়, অর্থাৎ শক্তিটা দিতে হয়, সেজন্য একে সাধারণত আমরা বলে থাকি ফসফোরাইলেশন। আর যদি কখনো শক্তিটা বিচ্ছিন্ন করতে হয় বা বের করে দিতে হয়, তখন তাকে বলা হচ্ছে ডিসফসফোরাইলেশন। অর্থাৎ প্রতি মোল এটিপিতে সাধারণত 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। তো আসো, আমি তোমাদের সুবিধার জন্য আবার কথাগুলো রিপিট করে দিচ্ছি, আর এরপরে আমি তোমাদের এই পূর্ণরূপগুলো লিখে দিব। প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের জীবনী শক্তি কি, এটা আমরা জানতে পারলাম। জীবনী শক্তি হচ্ছে জীব প্রতিনিয়তই পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করছে। সেই শক্তি সে বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করছে। সেই সংগৃহীত শক্তি কখনো সে একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত করছে, কখনো নিজের জন্য সঞ্চয় করে রাখছে, কখনো বা পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। আমরা জানি ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হলো অ্যাডেনিন। ডিএনএ এবং আরএনএ এর একটি গাঠনিক উপাদান হলো অ্যাডেনিন। এই অ্যাডেনিন হচ্ছে কি একটি মূলত নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগারের সাথে যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন কখনো কখনো পরিবেশ থেকে একটি, দুইটি বা তিনটি ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে এএমপি, এডিপি এবং এটিপি।
অর্থাৎ এতে বাহির থেকে শক্তি দিতে হচ্ছে। এই শক্তি দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে সাধারণত বলা হয়ে থাকে ফসফোরাইলেশন। আবার কখনো প্রয়োজন থেকে এই ফসফেট গ্রুপগুলোকে শক্তি থেকে বের করে নিয়ে আসতে হয় অথবা বিচ্ছিন্ন করতে হয়। এই বিচ্ছিন্ন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডিসফসফোরাইলেশন। অর্থাৎ প্রতি মোল এটিপি সাধারণত 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা করে রাখতে পারে। তাহলে আমি বোর্ডের এই অংশটা মুছে দিচ্ছি এবং আসি হচ্ছে গিয়ে তোমাদের এই পূর্ণরূপগুলোতে। তোমাদের সাধারণত পরীক্ষায় বিভিন্ন পূর্ণরূপ এসে থাকে, তোমরা মানে জানার সুবিধাতে পূর্ণরূপগুলো লিখে রাখো। ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ পূর্ণরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এএমপি অ্যাডিনোসিন মোনোফসফেট। এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট। এবং এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা পেয়ে গেলাম, একটু খেয়াল করে দেখো। ডিএনএ হচ্ছে ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এএমপি হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট এবং এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা যে জীবনী শক্তির যে মূল উপাদানটা সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আসি এটিপি। এটিপিকে সাধারণত জৈব মুদ্রা বলা হয়ে থাকে। কেন জৈব মুদ্রা বলা হয়ে থাকে? আমরা প্রতিনিয়তই খাদ্য গ্রহণ করছে এবং আমরা যে খাবারটা খাই তা সাধারণত জারিত হয়। এই জারিত হয়ে সাধারণত শক্তি ভেঙে ফসফোরিলেশনের সাথে যুক্ত হয়ে এবং খাবারের টুকরাগুলোকে, 2 টুকরা খাবারকে আবার জোড়া লাগে, আবার আমাদের শক্তি ব্যয় হচ্ছে বা শক্তির প্রয়োজন হচ্ছে এবং প্রয়োজন মতো জীব আবার পরিবেশ থেকে খাদ্য নিচ্ছে, প্রয়োজন মতো গড়ছে এবং প্রয়োজন মতো ভাঙছে। এই যেমন এক রিচার্জেবল ব্যাটারি। সেই জন্য এটিপিকে সাধারণত জৈব মুদ্রা বলা হয়ে থাকে। তোমাদের এই ছোট ছোট একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়ে থাকে? তাহলে এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে নাও। জীব প্রতিনিয়তই পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করছে। জীব যে খাবারটা খায় তার সাধারণত ভেঙে ফসফোরিলেশন গ্রুপের সাথে যুক্ত হয়ে 2টা জোড়া খাবারের 2 টুকরা জোড়া লেগে আবার জোড়া লাগে এবং এই জোড়া লাগার ফলে কি হয়, শক্তির প্রয়োজন হয় এবং প্রয়োজন অনুযায়ী জোড়াগুলো আবার ভাঙে, অর্থাৎ এটিপি আবার ভাঙে, আর পরিবেশ থেকে সে আবার শক্তি সংগ্রহ করছে এবং বিভিন্ন কাজে সেই শক্তিগুলো সে ব্যবহার করছে। অর্থাৎ এটা একটা রিচার্জেবল ব্যাটারি, কখনো ভাঙছে কখনো গড়ছে। অর্থাৎ জীব তার প্রয়োজন মতো পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করছে, আবার পরিবেশে সে খাবারগুলো ফিরিয়ে দিচ্ছে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করছে। ঠিক আছে, অর্থাৎ এটা কন্টিনিউ চলছে। আমাদের জীবন যতদিন চলবে এই কাজটা কন্টিনিউ চলবে, অর্থাৎ আমাদের জীবনের সাথে এটা সম্পৃক্ত। আমাদের জীবন যখন বন্ধ হয়ে যাবে তখন এটাও বন্ধ হয়ে যাবে। রিচার্জেবল ব্যাটারি, অর্থাৎ আমরা যদি খাবার খাই সেই খাবারটা আমাদের জমা থাকে, সেই জমাকৃত খাবার থেকে আমরা এনার্জি পাচ্ছি, শক্তি পাচ্ছি, আমরা কাজ করতে পারছি। আবার যদি আমরা খাবারটা না খাই তাহলে আমরা দুর্বল হয়ে পড়ছি, আমরা সেক্ষেত্রে কাজ করতে পারছি না। অর্থাৎ আমাদের যখনই খাবারের প্রয়োজন হচ্ছে তখনই প্রয়োজন মতো আমরা খাবারটা শরীরের ভিতরে দিচ্ছি। এই খাবারটা সাধারণত জারিত হয়ে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হচ্ছে। আমরা সেই খাবারটাকে কি করছি, আমাদের বিভিন্ন কাজে শক্তি হিসেবে ব্যবহার করছি, বিভিন্ন কাজের জন্য। আবার কখনো যদি প্রয়োজন না হয় সেটা আমাদের শরীরে জমা করে রাখছি, আবার অথবা পুনরায় আমরা পরিবেশে ফিরিয়ে দিচ্ছি। এই জন্য সাধারণত এটিপিকে বলা হয়ে থাকে রিচার্জেবল ব্যাটারি। আচ্ছা, তাহলে এটিপির এই ছোট্ট একটা ধারণা, ছোট্ট একটা টপিকস, এর মধ্যে বেশ কিছু আমাদের প্রশ্ন রয়ে গেছে। প্রশ্নগুলো তোমাদের ছোট ছোট আকারের প্রশ্ন, এগুলো তোমরা শিখে রাখবা এবং বিশেষ করে এই যে পূর্ণরূপগুলো, এই পূর্ণরূপগুলো আমাদের খুবই প্রয়োজন। এই পূর্ণরূপগুলো কখনোই বাদ দেওয়া যাবে না। আমি তোমাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি পূর্ণরূপগুলো।
ডিএনএ পূর্ণরূপ হচ্ছে তোমরা খাতায় লিখে নাও, এই পূর্ণরূপগুলো তোমরা খাতায় লিখে রাখবে। এবং সব সময় তোমাদের প্রথম অধ্যায়ে কিছু বৈজ্ঞানিক নাম আছে যেগুলো তোমাদের মনে রাখার জন্য সুবিধা। আমি বারবারই বলি এই বৈজ্ঞানিক নামগুলো তোমরা তোমাদের পড়ার টেবিলের সামনে লিখে রেখে দিবে, যাতে যখনই পড়তে বসবে এক নজর তোমরা দেখতে পারো। সেম এইগুলো, এই বৈজ্ঞানিক নামগুলো তোমরা তোমাদের পড়ার টেবিলের সামনে লিখে রেখে দেবে, যে পড়তে বসছি তার আগে এগুলো আমাদেরকে একটু চোখ বুলিয়ে নিলাম, কারণ এগুলো হচ্ছে কি তোমরা ভুলে যাওয়ার প্রবণতাটা রয়েছে বলে এগুলো আমাদেরকে কন্টিনিউ চোখের মধ্যে রাখতে হয়। আমি আবার বলে দিচ্ছি, আমাদের প্রথমটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ এবং আরএনএ পূর্ণরূপ তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। আমি আবার সুবিধার জন্য বলে দিলাম, যেহেতু এখানে তোমাদের বইয়ের মধ্যে ডিএনএ এবং আরএনএটা উল্লেখ আছে, তোমরা হয়তো অনেকে ভুলে গিয়েছো, তোমাদের সুবিধার জন্য আমি আবার রিপিট করে দিচ্ছি। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অনেকে ইংরেজিতে লিখতে চাও, অবশ্যই ভালো। কেউ যদি ইংরেজিতে শুদ্ধভাবে ইংরেজিতে লিখতে পারো সেটা অবশ্যই ভালো, কিন্তু ইংরেজিতে লিখতে গিয়ে যাতে বানানটা ভুল না হয় সেজন্য আমরা চেষ্টা করব বানান যদি নির্ভুলভাবে লিখতে পারি তাহলে অবশ্যই ইংরেজিতে লিখবো। আর তাহলে আমাদের রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, যদি আমাদের কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা বাংলাতে ইউজ করতে পারবো। এখানে বাংলা ইংরেজির জন্য এক্সট্রা কোনো নাম্বার দেওয়া হবে না, আমার লেখাটা নির্ভুলভাবে হলেই সেক্ষেত্রে আমি নাম্বার পাবো, ঠিক আছে? আর যদি খুব ভালো স্টুডেন্টরা তোমরা যদি 100% কনফিডেন্ট পাও যে না আমার বানান ভুল হবে না, তাহলে সেক্ষেত্রে তোমরা ইংরেজিতে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ডিএনএ পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর হচ্ছে এএমপি, এএমপি হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং সর্বশেষ হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো, তাহলে আমি বোর্ডটা মুছে দিচ্ছি। এই চ্যাপ্টারটা একটু জটিল, তোমাদের অধ্যায় 2 এবং 3 থেকে শব্দগুলো একটু তোমাদেরকে কঠিন মনে হচ্ছে, তাই আমি আজকে আর পড়া বাড়াবো না। তাহলে আমরা এই অধ্যায়ে অর্থাৎ ছোট্ট একেবারে প্রথম টপিকসে আমরা কি কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম হচ্ছে জীবনী শক্তি কি, জীবনী শক্তি কি। তারপর শিখতে পারলাম হচ্ছে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন প্রক্রিয়া। আরেকটা শিখতে পারলাম হচ্ছে ডিসফসফোরাইলেশন প্রক্রিয়া। ডিসফসফোরাইলেশন প্রক্রিয়া। তারপর শিখতে পারলাম হচ্ছে ডিএনএ, আরএনএ, এএমপি, এডিপি, এটিপি পূর্ণরূপ। তারপর শিখতে পারলাম হচ্ছে এটিপি তে শক্তি সঞ্চয়, এবং আরেকটি শিখতে পারলাম হচ্ছে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়ে থাকে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো আমরা আজকে কি কি শিখতে পারলাম। জীবনী শক্তি কি, ফসফোরাইলেশন প্রক্রিয়া, ডিসফসফোরাইলেশন প্রক্রিয়া, ডিএনএ, আরএনএ, এএমপি, এডিপি, এটিপি পূর্ণরূপ, এবং এটিপি তে কত শক্তি জমা থাকে, এবং সর্বশেষ হচ্ছে এটিপি কে কেন জৈব মুদ্রা বলা হয়ে থাকে। তোমাদের সুবিধার জন্য আমি কথাগুলো আবার বলে দিচ্ছি। জীবনী শক্তি কি, অর্থাৎ জীবনী শক্তি হচ্ছে জীব প্রতিনিয়তই পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করছে, সেই খাদ্য অর্থাৎ শক্তি গ্রহণ করছে, সেই শক্তি প্রয়োজন মতো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করছে, প্রয়োজন মতো নিজের প্রয়োজনে সঞ্চয় করে রাখছে, এবং কখনো সেটা পরিবেশে পুনরায় ফিরিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে কি আমাদের জীবনী শক্তি। 2 নম্বরটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। ফসফোরাইলেশন প্রক্রিয়াটা কি? আমাদের ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হলো গিয়ে একটি অ্যাডিনিন। এই অ্যাডিনিন হচ্ছে একটি নাইট্রোজেন বেস, এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার জড়িত হয়ে
অর্থাৎ যুক্ত হয়ে সাধারণত তৈরি করে হচ্ছে এএমপি, এডিপি এবং এটিপি। অর্থাৎ এই যে বাহির থেকে যে শক্তি দিতে হচ্ছে, এই শক্তি প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সাধারণত ফসফোরাইলেশন প্রক্রিয়া। বাহির থেকে আমরা যদি কোনো শক্তি প্রয়োগ করে থাকি সেটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। আর যদি শক্তিটাকে বের করে অর্থাৎ বিচ্ছিন্ন করে দিতে হয় সেটাকে সাধারণত বলা হচ্ছে ডিসফসফোরাইলেশন প্রক্রিয়া। তারপর হচ্ছে আমাদের কিছু পূর্ণরূপ, আমি পূর্ণরূপগুলো বোর্ডে লিখে দিয়েছি, আমি আবার বলে দিচ্ছি। আরএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এএমপি হচ্ছে অ্যাডেনোসিন মোনোফসফেট, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট এবং এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপিতে কত শক্তি জমা থাকে? এটিপিতে সাধারণত প্রতি মৌলে 7.3 কিলো ক্যালোরি শক্তি সঞ্চয় থাকে, অর্থাৎ জমা থাকতে পারে। এবং সর্বশেষ হচ্ছে এটিপিকে কেন জৈব মুদ্রা বলা হয়ে থাকে? এটিপিকে জৈব মুদ্রা বলার কারণ হচ্ছে কি আমরা প্রতিনিয়ত অর্থাৎ যে প্রতিনিয়তই খাদ্য গ্রহণ করে, এই খাদ্য সাধারণত সেই খাদ্যটা হচ্ছে জারিত হয়, যে সেই জারণ থেকে ফসফোরিলেশন গ্রুপের মাধ্যমে অর্থাৎ ফসফোরিলেশনের সাথে যুক্ত হয়ে খাদ্যের 2 টুকরা একত্রে জোড়া লাগে। প্রয়োজন অনুযায়ী সেই টুকরাগুলো ভেঙে শক্তি বের হয়। আবার যদি শক্তির প্রয়োজন হয় পুনরায় খাদ্য গ্রহণ করতে হয়, অর্থাৎ জীব পুনরায় তার প্রয়োজন অনুসারে খাদ্য গ্রহণ করবে। সে খাদ্যটা সে কখনো জমা রাখবে, কখনো ভেঙে বিভিন্ন কাজ করে থাকবে। এটা এক ধরনের রিচার্জেবল ব্যাটারি, যেমন হচ্ছে কি আমাদের মোবাইলের মতো। আমাদের মোবাইলে যখন আমরা চার্জ দিই তখন সেটা 100% চার্জ হয়ে থাকে। যদি আমরা চার্জ না দিই বা কিছুক্ষণ চার্জ না দিই, কিছুক্ষণ ব্যবহার করি, তখন কি হচ্ছে মোবাইলের চার্জটা কিছুক্ষণ কমতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। এটা কিন্তু জমা থাকবে না, আমরা যখনই ব্যবহার করবো তখনই কমতে থাকবে, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে কি একটা রিচার্জেবল ব্যাটারি। এই রিচার্জেবল ব্যাটারি অর্থাৎ প্রতিনিয়ত এটা কাজ করে মানে কাজ করবে। যেমন আমরা খাবার খাচ্ছি, কাজ করছি, আমাদের খিদে লাগছে, আমরা আবার মানে খাবার খাচ্ছি, অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা সেই খাবারটাকে খাচ্ছি এবং আমাদের এই খাবারটা খাওয়ার ফলে আমরা এনার্জি পাচ্ছি, আমরা কাজ করতে পারছি। অর্থাৎ এই মানে খাবারটাকে আমরা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করছি। এই জন্য সাধারণত এটিপিকে জৈব মুদ্রা বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমি আশা করবো তোমরা আমার এই ছোট্ট একেবারে ছোট্ট একটা টপিক্সের আলোচনা তোমরা শুনেছো মনোযোগ দিয়ে, এবং এতে করে তোমরা ছোট ছোট কিছু জিনিস জানতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসে আসবো পরবর্তী টপিক্স নিয়ে। তোমরা সবাই বাসায় ছোট ছোট টপিক্সগুলো লিখে লিখে পড়ার চেষ্টা করবে, এবং এটাতে আমার মনে হয় না মুখস্থ করার কিছু আছে। আমি তোমাদেরকে মুখে মুখে যা বললাম আশা করি এতে তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে, বুঝে গিয়েছো তোমরা। তো তোমরা নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। এবং মানে আসলে করোনাকালীন সময়ে আমাদের স্কুল বন্ধ, আমরা স্কুলে যেতে পারছি না, কিন্তু আমাদের পড়াশোনা নিয়মিত চালিয়ে যেতে হবে। আর যে কাজগুলো একেবারেই করতে হবে সেই কাজগুলো আমরা সবাই মিলে চলবো। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমরা কেউ পৃথিবী ছেড়ে এই মহামারীতে পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না। চলে তো সবাইকে যেতেই হবে, কিন্তু এইরকম কষ্ট পেয়ে আমরা কেউ পৃথিবী থেকে যেতে চাই না। আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকের অবস্থান থেকে দোয়া করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।